আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বিদ্যুৎ নিয়ে কিছু খোলামেলা এবং অপ্রিয় সত্য কথা বলা অত্যন্ত জরুরি। এখনকার বাস্তবতা হলো, বাংলাদেশের যারা ভুক্তভোগী মানুষ রয়েছেন, একেবারে যারা কট্টর বিএনপিপন্থী, এরকম সামান্য কিছু মানুষজন ছাড়া মোরলেস প্রায় সবাই গ্রাম অঞ্চলের, তারা এই বিদ্যুতের যে সমস্যা, এই সমস্যাটা আর এখন বহন করতে পারছে না। ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলছেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে নানা রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে। বিদ্যুৎ বিভাগের যারা কর্মকর্তা কর্মচারী আছেন, তারা সীমাহীন নিরাপত্তাহীনতায় ভুগছেন। টেলিফোন করে তাদেরকে গালাগাল করা হচ্ছে। অনেক জায়গাতে বিদ্যুৎ অফিসগুলোতে হামলা করার চেষ্টা করা হচ্ছে এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন লোককে টেলিফোন করে ডেকে নিয়ে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে, আটকে রাখা হচ্ছে উইদিন দ্য অর্গানোগ্রাম। অর্থাৎ বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের মধ্যে ধরেন জেনারেল ম্যানেজার, ডিজিএম, এজিএম, অপারেটর, লাইনম্যান, তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। জনগণকে সামাল দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন তথ্যপত্র গোপন রাখছে এবং বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তার বিদ্যুৎ বিভাগে তাদের যে বক্তব্যগুলো, সেগুলো ইন্টারনালি যে সকল বক্তব্যগুলো টেলিফোনে হয়েছে, সেই বক্তব্যগুলো এখন রীতিমতো ইন্টারনেটে ভাইরাল। তো সেখানে লোডশেডিং হচ্ছে, কিন্তু জনগণকে বলা হচ্ছে যে না, লোডশেডিং হচ্ছে না, ছোট্ট একটা প্রবলেম হচ্ছে, এখনই সমাধান হয়ে যাচ্ছে, লাইন কিছুক্ষণের মধ্যে চালু করে দিচ্ছি। এই যে লুকোচুরির যে বিষয়টি, এই বিষয়টি এখন ওপেন সিক্রেট হয়ে গেছে। এই গেল এক। ২ নম্বর হলো যে বিদ্যুৎ আমাদের প্রয়োজন। জীবনযাত্রার মান বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ফ্রিজ হয়েছে, টিভি হয়েছে, এয়ার কন্ডিশনার হয়েছে। কাজেই এই বিষয়গুলো ছাড়া আমরা এখন কাজ করতে পারছি না, ঘুমাতে পারছি না, চলতে পারছি না। এবং এটা একদিন ২ দিন নয়, যখন এটা ক্রমাগত আমাদের জীবনে এই বিদ্যুতের সমস্যাগুলো তৈরি হচ্ছে, তাহলে যারা এই ফ্রিজে মাংস রেখেছেন, বাজার থেকে কিনে এনেছেন, যারা বরফের ব্যবসা করছেন, তারপরে যারা যাকে বলা হয় এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমিয়ে সারাদিন কাজ করেন, এই অভ্যাসগুলো হয়তো ২০ বছর আগে ছিল না, কিন্তু এগুলো আমাদের এখন অস্থি মজ্জায় মিশে গেছে। ফলে আমাদের যে জাতীয় উৎপাদন, আমাদের চিন্তা, আমাদের কর্ম, আমাদের প্রেম, ভালোবাসা, সব কিছুর সঙ্গে আসলে বিদ্যুৎ সংযুক্ত হয়ে গেছে। এর বাইরে বিদ্যুৎ কেন্দ্রিক যে সমস্ত শিল্প কলকারখানা রয়েছে, ধরুন আমাদের বাংলাদেশে এখন এয়ার কন্ডিশনিং, ফ্রিজ, বৈদ্যুতিক সামগ্রী, ফ্যান সবই তৈরি করার জন্য নিজস্ব ফ্যাক্টরি আছে। এগুলো মানে তারা যে উৎপাদন করবে, বিকজ বিক্রি বাট্টা হচ্ছে না, আবার এগুলো যে তারা চালাবে, উৎপাদন করবে, সেই উৎপাদন করার জন্য বিদ্যুৎ নাই। অন্যদিকে আমাদের যে কমার্শিয়াল প্রজেক্টগুলো রয়েছে, মিল, কল কারখানা, শিল্প, দোকান পাট, মার্কেট, বিপণী বিতান, এগুলো এখন আমরা মানে ঠিকমতো চালাতে পারছি না। ফলে ওখানে যে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে। যাদের সামর্থ্য আছে তারা ডিজেল দিয়ে জেনারেটর চালিয়ে হালকাভাবে হলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তাদের সংখ্যা শহরে ধরুন বড় মার্কেটগুলো আছে বা বড় বিপণী বিতান বা যে সকল রেসিডেন্সিয়াল প্রজেক্ট রয়েছে, যারা খুব ধনী, তারা হয়তো এই জিনিসগুলো সামাল দিতে পারছে আংশিকভাবে। কিন্তু ঢাকা শহরের ১,০০০টা বিল্ডিংয়ের মধ্যে একটা বিল্ডিংয়েও মানে পরিপূর্ণভাবে জেনারেটর সাপোর্ট দেওয়ার মতো, ৪ ঘন্টা ৫ ঘন্টা জেনারেটর সাপোর্ট দেওয়ার মতো এরকম পরিস্থিতি নেই। অর্থাৎ আধুনিক কিছু বিল্ডিংয়ে তারা সেখানে হয়তো বড় জেনারেটর তৈরি করেছে, কিন্তু বেশিরভাগ বিল্ডিংয়ে দেখা গেল আইপিএসে চলছে, সোলারে চলছে, বা জেনারেটর দিয়ে চালানো হচ্ছে একটা বাল্ব, একটা লাইট, একটা ফ্যান এবং লিফট চালানোর জন্য। ফলে পুরো শহরে যেখানে লোডশেডিং হচ্ছে, সেখানে গ্রামে বা জেলা শহরগুলোতে যা কিছু হচ্ছে, সেখানে একটা রীতিমতো জাতীয় ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। এই কষ্ট, এই দুঃখ, এই বেদনা সরকারে যারা আছেন তাদের অন্তরের অন্তঃস্থল থেকে এটা বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আপনি আমার আত্মীয় মারা গেছেন বা আমার বাবা মারা গেছেন, এখন আমি এই কষ্ট আমি ভুলতে পারবো না। এখন আমি কাঁদছি, আমি কষ্ট পাচ্ছি, কিন্তু আমার বাবার সঙ্গে আপনার একটা লেনদেন ছিল, শত্রুতা ছিল। আপনি এসে বলেন যে মরছে ভালো হয়েছে, শয়তানটা জাহান্নামে যাক। আমার কান্না বন্ধ করে আমার প্রথম কাজ হবে আপনার মাথায় একটা বাড়ি দেওয়া, এবং এই ঘটনা কোনো পাগলও করে না। এখন বাংলাদেশের যে সমস্যাগুলো হচ্ছে, প্রথম হলো এই সমস্যাগুলো স্বীকার করে নেওয়া, জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করা, এবং যারা খুব ভালো কথা বলতে পারে, মানুষকে মোটিভেট করতে পারে। যেমন বিএনপিতে এই মুহূর্তে আসলে কথা বলার মতো
সালাউদ্দিন সাহেব ছাড়া আর কোনো ব্যক্তি নাই যার কথা শুনলে মানুষ বিরক্ত না হয়ে, যার কথা যাকে বলা হয় অনুসরণ করবে। সালাউদ্দিন সাহেব আছেন, মির্জা ফখরুল সাহেব আছেন, তারপর ইভেন এই যে এখন মেজর হাফিজ আছেন, তারা এই 4-5 জন লোক আছেন বিএনপিতে যাদের কথা শুনলে মানুষ অ্যাটেন্টিভ হয়, অ্যাটলিস্ট রাগ হয় না। কিন্তু এর বাইরে বিএনপিতে অনেক ননসেন্স তৈরি হয়ে গেছে যারা প্রতিনিয়ত নুইসেন্স তৈরি করছে, এমন সব কথাবার্তা বলছে যে কথাগুলোর সঙ্গে বাস্তবতার মিল নেই, যে কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, মাথা ঠিক রাখা যায় না। তো সেই কথাগুলো যেন এই মুহূর্তে বলা না হয়, এটি হলো একটা প্রথম বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হলো, স্বয়ং প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা বিদ্যুৎ মন্ত্রী আছেন, বিদ্যুৎ বিভাগের দায়িত্বপ্রাপ্ত লোকজন ছাড়াও সরকার অন্য গুরুত্বপূর্ণ যে সকল মুখপাত্র আছেন, এগুলো মানে এদের অনেকেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছেন। এদের সবারই এক একটা করে কারো নাম চাটা, কারো নাম পাঠা, কারো নাম ঠাটা, এরকম আলটিমেটলি বাজে বাজে নাম হয়ে গেছে। তারা মিডিয়ার সামনে এসে এই বিদ্যুৎ নিয়ে, রাজনীতি নিয়ে, সরকারকে রিপ্রেজেন্টেশন করে এই সময়টাতে যে কথাগুলো বলছেন, হয়তো বিদ্যুতের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত। মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত নয়, কিন্তু দেখা গেল যে ব্যাংকিং ব্যবস্থার সাথে সম্পৃক্ত। মানে যেহেতু আমাদের আরও 10টা সমস্যা আছে, আমার হাতে ফোড়া হয়েছে, তো আমি ফোড়ার যন্ত্রণায় কাতরাচ্ছি, ওই সময় যদি আপনি এসে ফোড়ার উপর একটা সুড়সুড়ি দেন, মেজাজটা কেমন লাগে? তো এরকম আসলে এই মুহূর্তে সরকারের নির্দিষ্ট যারা ব্যক্তি কথা বলতে পারেন সাজিয়ে গুছিয়ে, কেবলমাত্র তাদেরই কথা বলা উচিত। খলিলুর রহমান সাহেব, যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, আসলেই ভালো কথা বলেন, খুব স্মার্টলি বোল্ডলি কথাবার্তা বলেন। তারপরে যেটা বললাম, সালাউদ্দিন সাহেব খুব ভালো কথা বলেন। ইভেন আন্দালিব রহমান পার্থ, তিনি বিএনপির নন, কিন্তু এই মুহূর্তে যদি সরকার জনগণকে মোকাবেলা করার জন্য, পাবলিক পারসেপশন তৈরি করার জন্য তাদেরকে কথা বলার জন্য সামনে এগিয়ে দেয় প্রিয় মুখ, এই প্রিয় মুখগুলো কথা বলতে পারে। ওই যে আরেকটা ভদ্রমহিলা আছেন এখন সংসদ সদস্য, ফারজানা পুতুল, মহিলা শিশু বিষয়ক, প্রিয় মুখ, চমৎকার কথা বলেন, গুছিয়ে কথা বলেন, রাগ হন না, স্মিত হাস্যে কথাবার্তা বলেন। কিন্তু এরকম মানে বিএনপির মধ্যে আছে। ইভেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত আছেন, যিনি আর কি তরিকুল ভাইয়ের ছেলে, অমিতও ভালো কথা বলেন, চমৎকার কথা বলেন। নোমান সাহেবের ছেলে ভালো কথা বলেন। তো যারা যারা দলের মধ্যে খুব ভালো কথা বলেন, যাদের কথা মানুষ শুনবে, অ্যাটেন্টিভ আছে, তাদেরকে সামনে না এনে যদি ঘাড়টারামি করা হয়, যাদের কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, মনে হয় যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তাদেরকে দিয়ে কথা বলানো যাবে না। তাদেরকে এই মুহূর্তে কথা বন্ধ করাতে হবে তাদেরকে দিয়ে, আদারওয়াইজ কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। ধরুন আজকের এই সমস্যাটা তো একদিনে হয়নি, এটা তো সত্য কথা। আমাদের চাহিদাটাও একদিনে হয়নি, আমাদের সমস্যাগুলো একদিনের নয়, এই বাস্তবতা সবাই বুঝি। কিন্তু যদি কেউ বলে যে 16 বছরে এই সমস্যা হয়েছে, 16 বছরে যে সমস্যা আওয়ামী লীগ জমানাতে হয়েছে, আমরা 16 মাসে এই সমস্যার সমাধান করতে পারবো না, এই কথা শুনে মানুষ যদি বলে যে বেটা 16 বছর আওয়ামী লীগ চালিয়েছে, তখন তো আমরা এই সমস্যাগুলো দেখিনি, আর তারা যাওয়ার সঙ্গে সঙ্গে সব সমস্যা একেবারে তোমার মাথার উপরে এসে ভেঙে পড়েছে, তাহলে কি উত্তর দেবেন বলেন তো? আওয়ামী লীগের জমানাতে আমরা শুনেছি চুরি হয়েছে, দেখেছি, সব কিছু হয়েছে, কিন্তু সমস্যা তো হয়নি। মানুষজন তো ইন ডিটেলসে যাবে না, কত টাকা চুরি হয়েছে, কোন প্ল্যান থেকে কত টাকা মেরেছে, কত টাকা বিদেশে পাচার হয়েছে, এটা মানুষ যখন স্বাভাবিক থাকে, মানে আপনি এখন বিদ্যুৎ প্রকল্প স্বাভাবিক করে দেন, সব কিছু করে দেন, তখন মানুষ এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। যখন ক্রাইসিস শুরু হয়ে যায়, তখন বলে যে ওটাই ভালো ছিল, সোর্স ছিল তাও ভালো ছিল। আমাদের তো এইভাবে নির্ঘুম রাত কাটাতে হয় নাই। কাজেই এই বাস্তবতাগুলো বুঝতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো কোনো নেতা কখনোই দায়ভার অন্যের ঘাড়ে চাপায় না, কখনোই অন্যকে ব্লেম করে না। সে শুধু বলে যে আমার এই সমস্যাগুলো আছে, এই সমস্যা জেনে আমি দায়িত্ব গ্রহণ করেছি, আমি এই সমস্যাগুলো সমাধান করব এভাবে এভাবে, দিস ইজ মাই প্ল্যান, এটা আমার পরিকল্পনা। এই গেল এক। 2 নম্বর হলো যে আমি এমনি এমনি ক্ষমতা নিয়েছি না বুঝে, কিন্তু আমি দেখছি যে আমার এই সমস্যা সমাধান করার কোনো যোগ্যতা নেই, আই ক্যানট ডু ইট, আমি এটা চালাতে পারবো না, অতএব আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান না বলে বললেন আলবিদা, আলবিদা, চলে গেলাম। এটা হলো
পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়কদের কর্মকাণ্ড। আচ্ছা, নেলসন ম্যান্ডেলা যে 5 বছর রাষ্ট্র চালালেন, সে এমবিকে ক্ষমতা না দিয়ে নিজে তো থাকতে পারতেন, কেন তিনি চলে গেলেন? এটা নিয়ে আপনার গবেষণা করতে ইচ্ছা করে না? অথবা রবার্ট মুগাবে, জিম্বাবুয়ের, তিনি ক্ষমতা গ্রহণ করার পরে যার কাছ থেকে ক্ষমতা নিলেন সেই মানুষটি 50,000, অর্থাৎ শেখ হাসিনাকে বলা হয় যে সে 1400 মানুষকে মেরে ফেলেছে। জিম্বাবুয়েতে এই ক্ষমতার যে পালাবদলটা হলো, তার ঠিক কয়েক মাসের মধ্যে 50,000 জিম্বাবুয়ের নাগরিককে মেরে ফেলেছিল সাবেক সরকার। অথচ রবার্ট মুগাবে ক্ষমতায় এসে রিকনসিলিয়েশন করে সেই লোকটিকে, অর্থাৎ যে মেরেছিল সাবেক সরকার, তাকে স্বাধীন করে দিলেন, জেলেও নিলেন না, এবং বললেন যে আমি এরকম একটা সুশাসন প্রতিষ্ঠা করব যে তুমি এই শহরে নিরাপদে ঘুরতে পারবে, একটা লোক তোমাকে টু শব্দ করবে না এবং একটা লোক বাজে শব্দ উচ্চারণ করবে না। সেই আগে যারা কলোনির মানে হোয়াইট চামড়ার মানুষ ছিল দক্ষিণ আফ্রিকার মতো, যারা জিম্বাবুয়েকে দীর্ঘদিন ধরে শাসন করত। তো এই বক্তব্য যখন তিনি বলছিলেন, জাতিসংঘে বলছিলেন রবার্ট মুগাবে, যে আমি আমার দেশে এই কাজগুলো করেছি, আমি ক্ষমতা গ্রহণ করে যে লোক আমার দলের দেশের মানুষের মধ্য থেকে খুঁজে খুঁজে 50,000 নেতৃবৃন্দ, সাধারণ জনতা নয়, যাদেরকে গুলি করে মেরেছে, তাকে আমি স্বাধীন করে দিয়েছি, এবং সে বুক ফুলিয়ে জিম্বাবুয়ের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘোরাফেরা করেছে, তার একটা ট্রু শব্দ শুনতে হয়নি, এবং একটা মানুষ কোনোদিন তাকে একটা ঢিল ছোড়া তো দূরের কথা, মুখ দিয়ে একটা বাজে শব্দ উচ্চারণ করেনি। এই কাজ কি ইউরোপ করতে পারবে? এবং এই কারণে কি হচ্ছে, যখনই জিম্বাবুয়ের নাম চলে আসছে তখন রবার্ট মুগাবের নাম চলে আসছে। যখন রবার্ট মুগাবের নাম চলে আসছে এবং তিনি যখন জাতিসংঘের ডায়াসে বসে সেই আমেরিকার প্রেসিডেন্টদেরকে গালাগালি করেন, আমেরিকা চুপ হয়ে থাকতে হয়, ডেভিড ক্যামেরনকে চুপ হয়ে থাকতে হয়, ব্রিটেনকে চুপ হয়ে থাকতে হয়, বিকজ ওই ধরনের সফলতা, নেতৃত্বের গুণাবলী তাদের মধ্যে রয়েছে। এখন দেখেন পল কাগামে যে কাজগুলো করছে রুয়ান্ডাতে, এখন যেভাবে আপনার বুর্কিনা ফাসোতে যে কাজগুলো করছে ইব্রাহিম তারোরে, কিংবা ইভেন উগান্ডাতে যে মুসেভেনি এখন প্রেসিডেন্ট, যেভাবে সমাজকে নিয়ন্ত্রণ করছেন, রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করছেন, সবাইকে হ্যাপি রাখছেন, ফলে ইউরোপ তাদের সাথে কথা বলতে পারে না। এর আগে যখন ইউরোপিয়ান কলোনিগুলো ছিল তারা এটা পারেনি। তো কাজে এখন বর্তমান সরকারকে এই সমস্ত, যে অতীতে ডক্টর ইউনূস কী করলেন, আওয়ামী লীগ কী করলেন, এমনকি আগের জমানাতে তারা কী করলেন, এইগুলো নিয়ে খোঁটা দেওয়া, স্মরণ করা, এগুলো সরকারের জন্য ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে না। বিশেষ করে এই বিদ্যুতের এই ক্রাইসিস মোমেন্টে বিদ্যুৎ মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ আমার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু তিনি যে সকল কথাবার্তা বলছেন সেই কথাগুলো জনগণ নিতে পারছেন না। তখন বিগত সরকারের সময়টাতে যখন বিদ্যুৎ নিয়ে নানা রকম তেলেসমাতি হয়েছে, বিদ্যুৎ নিয়ে দুর্নীতির ব্যাপারে তাকে, তারেক রহমান সাহেবকে, হাওয়া ভবনকে, খাম্বাকে যেভাবে মানুষ গালাগালি করেছে, এখন এই সময়ের প্রেক্ষাপটে তারই নেতৃত্বে যদি আবার একই ঘটনা ঘটে, তাহলে জনগণ কি করে নিজেদেরকে সামাল দেবে? সরকারের আমার কাছে মনে হচ্ছে বিদ্যুতের ব্যাপারে, বিদ্যুৎ বিভাগের ব্যাপারে, বিদ্যুৎ মন্ত্রণালয়ের ব্যাপারে খুব নিষ্ঠুর কতগুলো সিদ্ধান্ত নিতে হবে, এবং আত্মসংযম, মারাত্মক আত্মসংযম প্রদর্শন করতে হবে। আর যদি তা না হয়, তাহলে অতীতের সেই যে কানসার্টের ঘটনা সামাল দেওয়া গিয়েছিল, গুলি করে বহু মানুষকে মেরে সামাল দেওয়া গিয়েছিল, এইবার দেশের যে অবস্থা, কানসার্টের মতো যদি একটা সিঙ্গেল ঘটনায় একটা প্রাণ ঝরে বিদ্যুৎ নিয়ে সারা বাংলাদেশে, পুরো সরকার অচল হয়ে যাবে। ওই সমাজ এখন আর নেই।